আসসালামু আলাইকুম। অ্যালং উইথ রফসানে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন স্কুটার সিএফ মোটো 150 SC, সেটা নিয়ে গতকাল 4 দিনের ছুটি পেলাম। সেই ছুটিতে চলে এলাম গ্রামের বাড়ি, যশোর থেকে আরও 20 কিলো একটু ভেতরে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা। বেসিক্যালি বাইকটা আমার চালানো হয়েছিল 400 কিলো, পুরোটাই আসলে শহরের মধ্যে চালানো। তো তেলে কেমন যাচ্ছে, বাইকের পারফরমেন্স কেমন হবে, নতুন একটা কোম্পানি এবং বাইকটাও নতুন এবং আমি প্রথম রিসিভ করেছি, সব কিছু মিলায়ে একটা ভয় ছিল যে বাইকটা কেমন হবে না হবে। তো সে কারণেই আসলে ভাবলাম যে একটু লং ট্যুর দিই, এই কারণেই বাড়ির দিকে আসা। যদিও বা ব্রেক ইন পিরিয়ড চলছে, এই জন্য আমি বাইক 60-70 এর বেশি আমি দিই নাই। আরপিএম ম্যাক্সিমাম আরপিএম 6000 দিয়েছি, এর বেশি আমি দিই নাই। এবং বেশিরভাগ সময় 5.5 5.5-এ ছিল। 5.5-এ আমার ওজন হচ্ছে অ্যারাউন্ড 90। আরপিএম 5.5-এ আমার বাইক প্রথমে চলছিল 60 থেকে 65। পদ্মা সেতু পার হওয়ার পরে বাইক একটু ফ্রি হয়ে গেল, তখন 70, 72, 75 পর্যন্ত পাচ্ছিলাম। তো আমার আসলে ইচ্ছা ছিল 70-এর বেশি না তোলার। আর বাইকে যেন এখনই বেশি প্রেশার না পড়ে, একটা সার্ভিসিং করব, হাজারখানিক চালাই, এরপরে একটু প্রেশার আসুক, তাহলে সমস্যা না। তো গ্রামে এলাম। গ্রামের সৌন্দর্য এখন আসলে খুব বেশি সুন্দর না, কারণ এখন হচ্ছে গরমের সময়, ধান পানি ঘরে আসে। এই কারণে গ্রামের রাস্তাঘাট, গ্রামটা অনেক সুন্দর আসলে আমাদের, কিন্তু গ্রামের রাস্তাঘাট বা সবকিছু মিলাই এখন একটু এলোমেলো। তার কারণ হচ্ছে গ্রামের যে ধানটা মাড়াই করে বা ধান শুকায়, এটার জন্য সব থেকে উত্তম প্লেস হচ্ছে রাস্তা। একটু রিস্কি, কিন্তু আসলে গ্রামের মানুষের পাকা জায়গা বা প্লাস্টারের জায়গা না থাকাতে তারা রাস্তার পরে এগুলা করে, এই জন্য একটু এলোমেলো হয়ে থাকে। গ্রামের মাঠের দিকে চলে আসলাম। আমাদের গ্রামের যে দুইটা পাড়া, এ পাশে মুসলিম পাড়া, ও পাশে একটা দাসপাড়া হিন্দু পাড়া বলে, এর মাঝে হচ্ছে বড় একটা সুন্দর একটা মাঠ আছে। এই মাঠটাতে বেশ ঝিরঝিরে বাতাস, এদিকে আসলে ভালোই লাগে। আচ্ছা, যে কথা বলছিলাম, আমি বাইকের একটা ফুল ডিটেলস রিভিউ নিয়ে আসব। তার আগে অনেকেরই প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে মাইলেজ নিয়ে। তো মাইলেজ নিয়ে কথা বলতে গেলে আমার একটা স্টোরি বলতে হবে। সেটা হচ্ছে, প্রথম দিন যখন আমি বাইক নিলাম, তখন তারা সিএফ মোটর ডিমান্ড করছে যে আমরা ট্যাঙ্কি ফুল করে দিছি। এখন আসলে ট্যাঙ্কিতে তারা আদৌ সম্পূর্ণ ফুল করছে কিনা ওইটা বোঝার উপায় ছিল না, কিন্তু মিটারে এটা ফুল ছিল। তো মিটারে আমি যখন প্রথম আর 70 কিলো থেকে 72 কিলোমিটার চালাইলাম শহরের মধ্যে, তখন হচ্ছে প্রথম ঘাটটা পড়ে গেল। এর পরের যে ঘাট দুইটা, মানে মিটারের মোট এখানে ঘাট আছে হচ্ছে 6টা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা 6টা। এই 6টা থেকে পরের ঘাট দুইটা কিন্তু একটু দ্রুতই পড়ে। তো আমার এটা মনে আছে যে 70-72, তা আমি একটু চিন্তিত ছিলাম। ইমরান ভাই বাইক নিছে, ইমরান ভাইও বলছিল যে 70 গেলে আমার একটা পড়লো, তার মানে বুঝলাম যে না, ঠিক আছে। এখন আমার কাছে মনে হচ্ছিল যে প্রথম দিকে বাইকটা 20-25 কিলো এরকম দিচ্ছিল। কারণ সবাই যখন জিজ্ঞাসা করে যে আসলে বাইকের তেল কেমন যাচ্ছে, বাইকের প্রথম 500, 1000, 2000 পর্যন্ত আসলে তেলের বিচারটা করা যায় না। তেল অ্যাকচুয়ালি কেমন সার্ভিস দিবে এটা 4-5 হাজার কিলো না হওয়া পর্যন্ত বোঝা যায় না। কারণ নতুন বাইকে তেল একটু খাবেই। আমরা এখন সলিং এর পথে চালাচ্ছি। সলিং, আমার বাইকের গতিও আপনারা দেখতে পাচ্ছেন। আমার পেছনের প্লিওন আছে, আমার সঙ্গে আমার ছোট ভাই আছে। তো কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ফুয়েল নিয়ে, তারপরে বলবো হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে। কিছু কিছু কথা আসলে একটু বলা উচিত, এটা বাইকটা কেনার আগে কিছু বিষয়ে বুঝেই কেনা উচিত। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তখন আমার কাছে মনে হচ্ছিল যে বাইকের তেল 20 থেকে 22 থেকে 25 এরকম যাচ্ছে, এর বেশি যাচ্ছে না। তারপরে আমি 300-400 কিলো, সরি 200 কিলো হলে আমি ইঞ্জিন অয়েল ফেললাম। 250 কিলোর দিকে আমি কোনো একটা সমস্যার কারণে, সমস্যা বলতে আমার বাইকের যে ম্যানুফ্যাকচারিং হয়েছে, বাম পাশে আমি যে বাম্পার লাগিয়েছি, একটা জায়গায় একটা নাটের সকেট ছিল না। এটা সামহাও হয়তো বা চায়না থেকেই ভুল হয়ে আসতো, অথবা বাংলাদেশ অ্যাসেম্বলিতে এটা কোনো ভুল ছিল। আমার ধারণা ছিল এটা তারা দিবে না করে। পরে আমি যখন গেলাম অফিসে, তারা খুব সুন্দর করে বললো যে আপনি বাইকটা একদিনের জন্য রেখে যান, তাহলে আমরা এটা ঠিক করে দিতে পারবো। এর ফাঁকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সাসপেনশন নিয়ে। আপনারা খেয়াল করছেন কি না, আমার বাইকের সামনের চাকাটা কিন্তু বেশি কাঁপছে। আমার কাছে মনে হয়েছে এই বাইকের
পেছনের চাকাটা বেশ ভালোই, পেছনের যে সাসপেনশন এটা আসলে বেশ ভালোই খেলে, পেছনের চাকাটাও বেশ মোটা, পেছনটা মোটামুটি কমফোর্টেই থাকে, কিন্তু সামনেরটা কিন্তু খেলে একটু কম, মনে হচ্ছে খেলছে কম। আবার আমি একটা বিট পেয়েছিলাম, বিটের ছোটোখাটো একটা বিট, সামহাও সেটা আমি খেয়াল করি নাই, গতকালকে যখন ঢাকা থেকে আমি আসছিলাম তখন আমার বিটের পরে যখন এটা পড়লো কাট করে একটা শব্দ হয়ে উঠলো, আমি বুঝলাম যে সাসপেনশনটা বাড়ি খাইছে। আমি এর আগে হুন্ডার যে বাইকটা চালাতাম সেই বাইকেও সেম প্রবলেম ছিল, তখন তারা যেটা করছিল যে ভিতরে যে ফুয়েলটা থাকে এই ফুয়েলের পরিমাণ কম ছিল হয়তোবা, তারা পরে এই ফুয়েলটা বের করে দিয়ে আবার ঢুকিয়ে দিল সুন্দরভাবে মেজারমেন্ট করে, তখন কিন্তু এটা ঠিক হয়ে গেছিল, আর এটা হয় নাই। তো এটার আমি ঠিক বুঝতে পারছি না, প্রথম সার্ভিসিং করাতে গেলে আমি দিব, তবে এটা বুঝতে পেরেছি যে পেছনের থেকে সামনের চাকাটাই ঝাঁকি একটু কম, যেটা নর্মালি হয় সেটা হচ্ছে সামনের চাকার থেকে পেছনের চাকায় কিন্তু ঝাঁকিটা বেশি থাকে, কিন্তু বাইকটাতে এটা একটু আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে। ওকে, যাই হোক, তো তেলের কথা বলছিলাম। এরপরে আমি যখন ওখানে গেলাম যে আমার এই প্রবলেমটার জন্য, তারা বললো বাইকটা একটু রেখে যেতে, তো যাই হোক সেটা আমার প্রবলেম হয়ে গেছে, তাদের আন্তরিকতা খুব ভালো ছিল, আমাকে বলেছিল একদিন রেখে যেতে, আমি রেখে উবারে করে চলে আসছিলাম। ধানমন্ডি 11 থেকে আগারগাঁও পর্যন্ত আসার আগেই আমাকে ফোন দিয়ে বললো ভাই বাইকটা হয়ে গেছে স্যার, আপনি নিয়ে যেতে পারেন। তখন আমি আবার ইউটার্নে গিয়ে বাইকটা নিয়ে আসি। তো আমাকে তখন বলেছিল 250 কিলোতে যে আপনি হচ্ছে একটু অকটেন বুস্টার ব্যবহার করতে পারেন। আসলে আমার অকটেন বুস্টার বা এগুলো সম্পর্কে ধারণা কম ছিল, আমি কয়েকজন বড় ভাইয়ের থেকে আইডিয়া নিলাম, তারা আমাকে 2-3টা ব্র্যান্ডের নাম বললো। তো আসলে আমার ইদানিং কি একটা প্রবলেম হয়েছে জানি না, এটা প্রবলেম কিনা তাও জানি না, আমি সবকিছুই একটু চ্যাট জিপিটিতে ইদানিং একটু প্রশ্ন করি, তুলনামূলক আলোচনা করি চ্যাট জিপিটি থেকে বা আরো ডিপসিক থেকে একটু হেল্প নেওয়ার চেষ্টা করি যে কোনটা ভালো কোনটা খারাপ, এই যে আমার বাইক কন্ডিশনের সঙ্গে কেমন যায় না যায়। তো সিএফ মোটো 150 SC এটা সম্পর্কে সিএফ মোটো মোটামুটি চ্যাট জিপিটি মোটামুটি জানে, এর কাছে মোটামুটি কিন্তু ইনফরমেশন আছে। তো সেই ইনফরমেশন থেকেই মোটামুটি সে আমাকে যেটা বললো সেটা হচ্ছে আমার বাইকের জন্য একটু ভালো হবে হচ্ছে সেটা হচ্ছে লিকুইমিলি, এবং অন্যান্য যে ব্র্যান্ডের ভিতরে পেয়েছিলাম 2টা আমাকে সাজেস্ট করেছিল শোরুম থেকে, তার মধ্যে আমি ব্র্যান্ডগুলোর নাম এই মুহূর্তে না বলি। তো একটা আমি লিকুইমিলিকেও আসলে প্রমোট করছি না, এটা আমার ভালো লেগেছে সেটার জন্য আমি বলছি। একটার দাম হচ্ছে 300 ml এর দাম ছিল আপনার 900 টাকা, সেখানে আমি লিকুইমিলি 200 ml এরটা নিয়েছি কিন্তু আমি 850 টাকা করে অয়েলকো ওয়েবসাইট থেকে। তারপরেও সেটা কিন্তু একটু ডিসকাউন্ট ছিল ওদের, নতুবা এটার প্রাইস বোধহয় নর্মালি 900 থেকে 1000 টাকা। তো যাই হোক, আমি হচ্ছে আপনার মোটামুটি 50 থেকে 60 ml পর্যন্ত আমি দিলাম, দেওয়ার পরে হঠাৎ করে মনে হলো যে আমার ফুয়েলে একটু সার্ভিস বেড়ে গেছে। এরপরে ইন্টারনেট থেকে যেটা আমাকে যা জানতে পারলাম, চ্যাট জিপিটি বললো যে প্রতি 1000 কিলোমিটারের মধ্যে আমি মাত্র একবার ইউজ করতে পারবো লিকুইমিলি বা যে কোনো হচ্ছে অকটেন বুস্টার, মাত্র একবার ইউজ করতে পারবো প্রতি 4000 কিলোমিটার, প্রতি 1000 কিলোমিটার পর পর। সো তখন আমি ভাবছিলাম যে যদি 1000 কিলোমিটারে তো আমার তেল ভরতে হবে কয়েকবার, তার মানে এখন বোধহয় এই ফুয়েলটার সাথে অকটেন বুস্টার আছে, এই জন্য হয়তো বা এটা একটু ভালো মাইলেজ দিচ্ছে, তাহলে বোধহয় পরে আর দিবে না। তো আমি যেটা চাচ্ছিলাম যে অ্যাকচুয়াল একটা ওয়েতে আসলেই কি পরিমাণ তেল খাচ্ছে, এটার জন্য আমি যেটা করলাম গতকালকে আমি ট্রিপ 2টা আমি ক্লিয়ার করছি। ট্রিপ 2তে আপনারা দেখতে পাচ্ছেন 217 কিলোমিটার, ট্রিপ 2টা আমি ক্লিয়ার করছি এবং হচ্ছে সাউথ গেটের সোনার বাংলা তেল পাম্প থেকে আমি ফুল করে আমি ওইখান থেকে রওনা দিয়েছি পুরান ঢাকা হয়ে ফ্লাইওভার, হানি ফ্লাইওভার হয়ে, তারপরে হচ্ছে আমি পদ্মা সেতু হয়ে বাড়ির দিকে এসেছি। তো আমি যখন আসাদ গেট থেকে তেল নিয়ে যখন রওনা দিলাম আমার গড় স্পিড ছিল 60 থেকে 15। আমি যখন আসাদ গেট থেকে তেল নিয়ে রওনা দিলাম তখন আমার গড় স্পিড ছিল মোটামুটি ঢাকা শহরের জ্যামটুক পার হয়ে এসে হানি ফ্লাইওভার থেকে নেমে আমি যখন এক্সপ্রেসওয়েতে প্রবেশ করছি তখন আমার গড় স্পিড ছিল 60 থেকে 70 পর্যন্ত। তো আমার প্রথম 6টা ঘাটের মধ্যে প্রথম ঘাটটায় তেল একটু বেশি থাকে আসলে, আমার যা মনে হলো। তার কারণ হচ্ছে প্রথম ঘাটের তেলটা কিন্তু আমার পড়েছে 110 কিলোতে এসে, প্রথম ঘাটটা কম দেখা যাচ্ছে, মানে এক ঘাট কমছে, প্রথম যে ঘাটটা মেইন যে ঘাট প্রথমটা এটা কমে গেছে হচ্ছে 110 কিলোমিটার আসার পর। 110-এ হওয়ার পরে এর মধ্যে আরেকটু কাহিনী আছে, সেটা হচ্ছে আমি কিন্তু মাঝে আসার পথে পদ্মা সেতু হওয়ার আগে দেখলাম একটা স্কুটার, খুব সম্ভবত ইয়ামাহার রেজার, একটা
ভদ্রলোক সেই এক্সপ্রেসওয়ে থেকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, প্রচণ্ড ভর দুপুর রোদ। আমি দেখলাম শ্রীনগর এখান থেকে আরও প্রায় 4 কিলোমিটার। তাহলে আমি স্লো করলাম, স্লো করার পরে উনি বললেন যে ওনার বোধহয় বেল্ট কেটে গেছে। দেখলাম বিপদে পড়ছে লোকটা, গরমের মধ্যে অলরেডি ঘেমে গেছে। তো আমি পেছনে একটা ক্যারিয়ার লাগিয়েছি, ইমরান ভাই থেকে ক্যারিয়ারটা নেওয়াটা চায়না থেকেই আসা, সিএফ মোটো 150 SC খোদাই করে লেখা আছে। বাইকের সাথে লাগালে আমার একদম মনে হয় যে এই ক্যারিয়ারটা সম্পূর্ণ বাইকের সাথেই এসছে, মানে আমার বাইকের লুকটা অনেকটাই চেঞ্জ করে দিয়েছে ক্যারিয়ার। আই গিভ থ্যাঙ্কস টু ইমরান ভাই। এবং ইমরান ভাইয়ের ভাই একজন যিনি চায়না থাকে, উনি প্রোডাক্টগুলো ম্যানেজ করে আমাদের জন্য পাঠাচ্ছেন, তাকেও ধন্যবাদ। যাই হোক, ক্যারিয়ারের সাথে আমি দড়ি বেঁধে ওনার রেজারের গলাটা বেঁধে দিলাম, দিয়ে আমি ওটা শ্রীনগরে একটা দোকানে দিয়ে আসলাম আর কি, মোটর বাইক একটা ওয়ার্কশপে দিয়ে। তো ওইখানে আমার মোটামুটি একটু টাইম লস হয়েছে, বাইকটা আস্তে আস্তে চলছে, ওইখানে একটু ফুয়েল হয়তো একটু বেশি খাওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, প্রথম ধাপটা আমার কমেছে হচ্ছে 110 কিলোমিটারে। দেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 218 কিলোমিটার চলেছে। এর মধ্যে আমার এইমাত্র 217 থেকে 18 হওয়ার পরে আমার 4 ঘাট কমলো, এখন আছে আর 2 ঘাট। 6 ঘাটের মধ্যে 4টা দাগ আমার এখন কিন্তু ভ্যানিশ হলো, আছে আর 2 দাগ। এবং বাইকে আমাকে দেখাচ্ছে যে অ্যাভারেজ আমার চলেছে 1.5, যেটা ঢাকা শহরে আমার দেখাচ্ছিল পার 100 কিলোমিটারে 2.2, এবং এভারেজ 41 কিলোমিটার/আওয়ার। দেন হচ্ছে 133 কিলোমিটার এখনো আমার তেলে যাবে, 133 কিলোমিটার। সো এটা গেলে আমি আরো স্পষ্ট আপডেটটা দিতে পারবো। ওকে, যদি হচ্ছে কমফোর্টের কথা বলি বা কনফিডেন্সের কথা বলি, যে ব্যাপারটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই বাইকটা চালাতে গিয়ে কনফিডেন্স কখনো আপনার ল্যাগ হবে না। অর্থাৎ আপনি ওভারটেক করা বলেন, মানে আমি আগেও বলেছিলাম যে বাইকটা এতটাই স্মুথ, শুধু থ্রোটল ধরার দরকার আর বুম, 60-70 মনে হয় চোখের পলকে উঠে যায়, চোখের পলকে। তো ব্রেকিং পিরিয়ডে আসলে সবভাবেই বাইক চালাতে হয়, মাঝে মাঝে 8-10 সেকেন্ডের জন্য একটু হাই থ্রোটলও দিতে হয়, এটা বাইককে আসলে অভ্যাস করানো যায় বাইক কিভাবে চালাবো, এই আর কি। তো আমি 8-9 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য একটু হাই থ্রোটল দিচ্ছিলাম। তো ম্যাক্সিমাম আমার 8 থেকে 10 সেকেন্ডে 80-90 পর্যন্ত আমি তুলেছি, বাট এটা 110 পর্যন্ত ওঠে। আমি কয়েকটা রিভিউ দেখেছি বাইরের কান্ট্রি, এটা 110 পর্যন্ত ওঠে। ওইটা আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে একটু স্পিড মেনেই চালাতে হবে, আপনারাও সবাই স্পিড মেনেই চালাবেন। আমি বাইক চালাচ্ছি আজ প্রায় 15 বছর, আমি প্রথমবারের মতন স্কুটি নিলাম এবং স্কুটিতেই আমি হচ্ছে হাই স্পিডের মামলা খেলাম গতকাল। অর্থাৎ এরকম একটা ছোটখাটো রোডে যাচ্ছি, নড়াইল পার হয়ে যশোরের দিকে, এই রাস্তার স্পিড নাকি 40, আমাকে হাইওয়ে পুলিশ ধরছে, 2500 টাকার মামলা। তো আসলে এই কারণে আমার প্রয়োজন যতটুকু সেটুকুই আসলে ফ্যাক্ট। আর আপনি যখন স্কুটি কিনবেন বলে মনস্থির করেছেন, তখন সেটার সঙ্গে আপনার ওই নেকেড বাইকের তুলনা করলে কিন্তু হবে না। তাহলে আপনার জন্য নেকেড বাইকই প্রয়োজন। এই স্কুটারের জন্য হচ্ছে, আচ্ছা আর একটা কথা একটু বলি, আমি সরি ফর মাই মিস্টেক। আসলে স্কুটার শব্দটা মাঝে মাঝে স্কুটি হয়ে যায়, এটা আমাদের ওই যে আঞ্চলিকতা, বাইককে আমরা হোন্ডা বলি, এটার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আর আমি আসলে রেগুলার কোনো প্রফেশনাল রিভিউয়ারও না, এটা শখের বসে আর কি। তো যাই হোক, গ্রামের রাস্তায় বাইকটা চালায় বেশ মজা আছে। বাইকের একটা অ্যাপিয়ারেন্স আছে, এই বাইকটা সামনের থেকে পেছনটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম, খুব গর্জিয়াস। সামনে থেকে দেখলে নর্মাল স্কুটার লুকটাই লাগবে, যদিও বা আমার সামনে একটা ভাইজার লাগানোর ইচ্ছা আছে। আর যে বাম্পারগুলো লাগিয়েছি, বাম্পার না লাগাই উপায় ছিল না। ঢাকা শহরে প্রথম 5 দিনে অলরেডি আমার গুঁতো খেতে হয়েছে 2বার। আল্লাহর রহমতে যদিও বা কোথাও স্পট হয় নাই ওরকম, কিন্তু ঢাকা শহরে বিশেষ করে লোকাল যে এরিয়াগুলো আর কি ভেতরে, এইগুলোতে এত পরিমাণে রিক্সা, বাম্পার না লাগায় উপায় ছিল না। পিলিয়ন সহ বাইক চালাচ্ছি। বাইকের সবচেয়ে যে ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে ব্রেকিং, এত অসাধারণ ব্রেকিং। ডুয়াল চ্যানেল এবিএস, ট্রাকশন কন্ট্রোল। আচ্ছা আর একটা বিষয়, সেটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোলটা অফ করে আমি একটু চালানোর চেষ্টা করছিলাম, আমি না পরে ভয় পেয়ে গেছি। আমার মনে পড়লো আমার বাবার একটা স্কুটার ছিল ভেসপা, ওটা আমি কিছুদিন চালানোর সুযোগ হয়েছিল আমার। তো ওটা যখন আমি চালাতাম তখন মনে হতো যে মানে শূন্যের উপরে ভাসছে, এবং
অনেকটা এরকম এরকম সাপের মতো একটা দুল লাগে, এটা নাকি সব ভেসপাতেই হতো আর কি। তো আমি যখন ট্রাকশন কন্ট্রোল অফ করলাম তখন আমার কাছে মনে হলো যে ঠিক ওরকম একটা মানে শূন্যের উপরে ভাসছে, কনফিডেন্স কম পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে যে বাইক কন্ট্রোল করা মুশকিল হবে। দেন ট্রাকশন কন্ট্রোল যখন অন করে দিলাম তখন মনে হয় যে চাকাটা রাস্তার সাথে একদম লেগে থাকে আর কি, কামড়ে থাকে। এই ব্যাপারটা আমার ভালো লাগে। আমি ট্রাকশন কন্ট্রোল এখন অনই রাখি, এবিএস তো অনই থাকে, এই আর কি। কর্নারিং এর সময়ও বেশ কনফিডেন্স পাওয়া যায়, একদম কনফিডেন্টের সাথেই কর্নারিংটা করতে পারি। আচ্ছা, এই যে বিট, এই বিটটা হচ্ছে এই বাইকের জন্য ক্ষতিকর। যখন আপনি পিলিয়ন সহ চালাচ্ছেন তখন আপনাকে এই বিটগুলো একটু মেনটেন করে বাইক চালাতে হবে। এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম, কিন্তু সিঙ্গেল চালাতে গিয়ে আমার খুব বেশি সমস্যা হয় নাই। আমি এর আগে যে হর্নেট চালাইতাম, হর্নেটেও ঠিক সেম ভাবে পিলিয়ন থাকলে আমাকে এই ধরনের যেই, হর্নেট কিন্তু নেকেড বাইক, তো এই ধরনের যে বিটগুলা ছিল সেখানে আমার স্লো করে যেতে হতো, নতুবা ট্যাং করে বাড়ি খাইতো। তো এটাতে সেম অবস্থা, যখন পিলিয়ন থাকবে তখন একটু বুঝে শুনেই চালানোর চেষ্টা করতে হবে। আমি শহরের কাছাকাছি চলে এসেছি, আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরকম আরো কিছু ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।